নমস্কার, শরৎ রায় অফিসিয়ালের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বাদশ শ্রেণীর পাঠ্য বিষয় চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ। ভাস্কর এবং চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ নিয়ে একটু আলোচনা করি। তা আমি বলবো যে বেশি না ৮-১০টা লাইন মনে রাখলে পরে তুমি এই উত্তর তোমরা এই উত্তরটা করতে পারবে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, উত্তরটা করা যাবে। তা প্রথমে বলবো রামকিঙ্কর বেইজ উনি কিন্তু একজন ভাস্কর ছিলেন, তিনি ভাস্কর্য তৈরি করেছেন। তাহলে অসামান্য তার প্রতিভা, তাহলে এটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট। এক অসামান্য প্রতিভাবান ভাস্কর ছিলেন রামকিঙ্কর বেইজ, এটা ১ নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাস্কর্যের পাশাপাশি তিনি কিন্তু চিত্রশিল্পেরও সাধনা করেন, তাহলে দ্বিতীয় পয়েন্ট। এবার দেখো এই দ্বিতীয় পয়েন্ট থেকে আমরা আরো দুটো উত্তর পয়েন্ট বের করতে পারছি। একটা হচ্ছে তিনি যে ভাস্কর্যগুলো তৈরি করেছেন সেগুলো কিন্তু সিমেন্ট আর বোলপুরের লাল মাটি কাঁকড় মিশ্রিত যে মাটি, সেই মাটি মিশিয়ে তিনি বড় বড় খোলা আকাশের নিচে তিনি কিন্তু ভাস্কর তৈরি করেছেন, বিশাল আকৃতির সে ভাস্কর্যগুলো তৈরি করেছেন। ঠিক আছে। আর দেখো পাশাপাশি আমরা যে চিত্রশিল্পের কথা বললাম, তাহলে তিনি চিত্রটা এঁকেছেন কি দিয়ে? তেল রং এবং জল রং। কি বললাম? তেল রং এবং জল রং। তাহলে তেল রং এবং জল রং এই দিয়ে বহু ছবি তিনি এঁকেছেন। তাহলে এর মধ্যে আমরা ৪-৫টা পয়েন্ট কিন্তু করে ফেললাম। এবার আসি, তিনি যে ছবিগুলো আঁকতেন সেই ছবিগুলো মূলত ছিল কি? প্রকৃতি কেন্দ্রিক। ছবিগুলো কেমন ছিল? মূলত প্রকৃতি কেন্দ্রিক ছিল। আর তার ভাস্কর্য এবং শিল্পের মূল বিষয় ছিল চারপাশের সাধারণ গ্রামীণ মানুষের জীবন, চারপাশের সাধারণ গ্রামীণ মানুষের জীবন, এই ছিল তার ভাস্কর্য এবং চিত্রের মূল বিষয়। তার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হচ্ছে হাটের পথে, সাঁওতাল দম্পতি, সুজাতা ইত্যাদি। তাহলে এটা কিন্তু প্রশ্ন আসে যে সুজাতা কার আঁকা ছবি বা কার আঁকা ভাস্কর্য? তখন কিন্তু উত্তর হবে সুজাতা, তখন কিন্তু উত্তর হবে রামকিঙ্কর বেইজ। ঠিক আছে। আর হাটের পথে, সাঁওতাল দম্পতি, এগুলো প্রশ্ন আসে, ছোট ছোট প্রশ্ন, একটু খেয়াল রাখতে হবে, খুব গুরুত্ব দিয়ে এই ৩-৪টে পয়েন্ট এনে যে ভাস্কর্য এবং শিল্পগুলোর নাম দেওয়া হয়েছে সেই নাম দিয়ে প্রশ্ন আসে। তারপর হচ্ছে তিনি ছাত্র এবং শিক্ষক হিসেবে তিনি কোথায় অবস্থান করতেন, কোথায় থাকতেন? শান্তিনিকেতনের কলা ভবনে তিনি বিরাজ করতেন। তার জীবনযাত্রা ছিল অতি সাধারণ। তার জীবনযাত্রা ছিল অতি সাধারণ। আর একটা কথা বলা যায় যে দারিদ্র থাকা সত্ত্বেও তিনি সারা বিশ্বের কাছে তার দীপ্ত মুখচ্ছবিকেই কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। তাহলে এই হলো রামকিঙ্কর বেইজ। তবে একটা কথা বলে দিই, রামকিঙ্কর বেইজ, এই বেইজটা কিন্তু অ্যাকচুয়ালি বৈদ্য থেকে এসেছে। তা সেই জন্য অনেকে মনে করে যে বেইজ শব্দটা থেকে অনেকে মনে করতে পারে তিনি হয়তো সাঁওতালদের সম্প্রদায়ের মানুষ ছিলেন। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। তিনি নিজেই এই বেইজ শব্দটা ব্যবহার করেছেন। আর সাঁওতালদের বিষয়ে তিনি এত আগ্রহ, আসলে শান্তিনিকেতনে যে সাঁওতাল পরগনা আছে, সাঁওতালদের অঞ্চল আছে যেখানে তারা বসবাস করে, সেখানে কিন্তু মাঝে মাঝে তিনি চলে যেতেন। সেখানকার রমণীদের, নারীদের তিনি কিন্তু অর্থ দিতেন, সম্মান দিয়ে তাদের ছবিগুলো সুন্দরভাবে তার চিত্র এবং ভাস্কর্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে রামকিঙ্কর বেইজ ভাস্কর এবং চিত্রশিল্পী হিসেবে কতখানি আমাদের জীবনে প্রভাব ফেলেছে সাহিত্য এবং সমাজের শিল্পের জগতে, সেই বিষয় নিয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আশা করি এটা তোমাদের প্রত্যেকের উপকার হবে। আরো যাতে ছাত্রছাত্রী উপকৃত হতে পারে তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছো বা করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।